মুভি চলছে, আপনি নর্মাল মুডেই মুভিটা দেখতে বসেছেন। মুভির কিছু সময় যাওয়ার পর আপনার একটু অ্যাটেনশন মুভির দিকে যাবে। আরও কিছুক্ষণ যাওয়ার পর আপনার মন মাইন্ড অটো মুভির দিকে ফোকাস দিবে। তারপর যখন মুভির আরেকটু সময় যাবে, ব্যাস আপনি ভিতরে ঢুকে যাবেন। আপনার হার্টবিট বেড়ে যাবে, আপনি দুনিয়া ভুলে যাবেন, শুধু এক্সাইটেড হয়ে থাকবেন যে এরপর কি হবে। তেমন এক মুভি নিয়ে আজ কথা বলতে চলেছি। মুভির হিরো বিজয় দেবরকোন্ডা, যে আমাদের পছন্দের হিরোদের মাঝে একজন, কি অভিনয় করেছে মায়েরি। লাস্ট অর্জুন রেড্ডির পর আমার তার এই মুভিটাই ভালো লাগলো। পুরো মুভিতে তার যে অ্যাক্টিং, ক্যারেক্টার ও সিচুয়েশন ওয়াইজ যে রিয়াকশন, অসাধারণ। সাপোর্টিং ক্যারেক্টারে যারা অভিনয় করেছে সবাই খুব ভালো কাজ করেছে। মুভির স্টোরি যতটা সুন্দর, তার থেকে প্রেজেন্টেশন, সিনেমাটোগ্রাফি, সিম্পলিসিটি আর সবার পারফরমেন্স আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে। অ্যাকশন, ড্রামা, লোকেশন, রোমান্স কোনো কিছুই বেশি ওভার হাইলাইট না করে ন্যাচারাল রেখেছে। কমেডির নামে রান টাইম বাড়ানো, রোমান্সের নামে হাবিজাবি দেখানো, অযথা গান দিয়ে বোর একদম করা হয়নি। মুভির প্রথম সাইডের কাহিনী নর্মাল মনে হতে পারে, বাট ইন্টারভেল পর আপনি চোখের পলক ফেলতে পারবেন না। নতুন মুভি, তাই হল প্রিন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে। যখন মুভিটা এইচডিতে বের হবে বা এখনও যদি আপনি দেখতে বসেন, এক সেকেন্ডও স্কিপ করতে পারবেন না, এমন এক অবস্থা। কোনো ধরনের হট কিসিং, ভালগার সিন একদম নেই, তো সবাই মিলে দেখতে পারবেন, নো প্রবলেম। বাট মারামারি, ব্রুটালিটি, রক্ত বের হওয়া অনেক বেশি, তো ভালো মন্দ আপনাকে বুঝতে হবে। ড্রামার সঙ্গে ইমোশনটা মেনটেন করতে সিন একটু আগে পিছিয়ে হবে, তাই আপনাকে একটু অ্যাটেনশন দিতে হবে। তো মুভির মূল কাহিনী শুরু করবো, আপনাকে একটু নড়ে চড়ে কথা বলছিলাম 2025-এর এই রিসেন্টলি মুক্তি পাওয়া স্পাই অ্যাকশন ড্রামা তেলেগু মুভি নাম কিংডম এর ব্যাপারে। মুভির কাহিনী 1920 শ্রীকাকুলাম সমুদ্র পাড়ের এক ছোট্ট আইল্যান্ডে, যেখানে বসবাস করত কিছু তেলেগু আদিবাসী। তাদের জমিতে ছিল স্বর্ণ, যেটা দখল করতে ইংরেজরা তাদের এলাকা খালি করে চলে যেতে বলে। সংখ্যালঘু হলে কি হবে, তাদের রাজা ছিল হিম্মতওয়ালা, সে রাজি হয় না, উল্টো ইংরেজদেরই মেরে দেয়। এই রাজা বংশগত সূত্রে রাজা হয়নি, বরং এই গোত্রের লোকদের অনেক পুরনো রীতি রেওয়াজ অনুযায়ী তাদের রক্ষা করতে রাক্ষসের ভেষ নিয়েছিল, তাই তাকে সবাই রাজা মেনে নেয়। ইংরেজদের সঙ্গে যুদ্ধে বিজয়ী হতে পারবে না, এটা রাজা খুব ভালো করে জানতো, কারণ তাদের সৈন্যের কাছে এরা কিছুই না। এই জন্য রাজা প্ল্যান করে সবাইকে বাইরে নিয়ে ঘেরাও বানিয়ে নেয়, যাতে বাচ্চা বুড়ো সহজে কোথাও যেতে পারে। যুদ্ধ শুরু হয়, কাবিলার লোকজন যতটা পারে তাদের সঙ্গে লড়াই করে, কিন্তু তাদের সংখ্যা বেশি হওয়াতে মুশকিল হয়ে ওঠে। রাজা মার খায়, বাচ্চা মহিলাদের পালানোর ব্যবস্থা করা হয়। রাজা মাঠে নামার আগে এই বাচ্চাকে তার মুকুট দিয়ে বলেছিল, ভবিষ্যতে যে রাজা আসবে তাকে এটা তুই দিয়ে দিবি। পিচ্চি বলে, আমরা কিভাবে বুঝবো সে রাজা? স্ক্রিনের আলো নিভে যায়, আর একটু পর আমরা দেখি জাহাজ চলে যাচ্ছে, যেখানে সব বাচ্চারা ছিল, কিন্তু একটা মেয়ে ছুটে যায় যে জাহাজে উঠতে পারে না। সে ইংরেজদের দেখে অন্যদিকে পালায়, ইংরেজরা তাদের দেখতে পারে না। এই মেয়ের ব্যাপারটা মাথায় রাখেন, ঠিক আছে? ইংরেজরা কাছে আসতে আসতে তারা সমুদ্রের ভিতরে চলে যায়, বাট রাজা মারা যায়। জাহাজে বসে বাচ্চাটা তাদের বাড়ির দিকে চেয়ে থাকে আর বলে, না জানি তুমি কবে আবার ফিরে আসবে মহারাজা, আমরা এখন কি করব? স্ক্রিনের আলো আবার অফ হয়ে মুভির সিন শুরু হয় 70 বছর পর 1991 হায়দ্রাবাদ কমিশনার অফিসে। এখানে সিম্পলি এন্ট্রি করে মুভির লিড ক্যারেক্টার বিজয় দেবরকোন্ডা বস, অর্থাৎ সুরির। তাকে দেখেও না দেখার ভান করে পালানোর চেষ্টা করছে সুরির ফ্রেন্ড সিনু। সুরি তারপরেও তার কাছে আসে, কিরে তুই আমাকে ইগনোর করছিস, কাজটা করে দিবি না? এখানে দুজনের কথাই আমরা বুঝতে পারি যে সুরির বড় ভাই, যার উপর তার বাবাকে মারার অভিযোগ আছে, সে ছোটবেলায় পালিয়েছে। সুরি তাকে এখনো খুঁজে বেড়াচ্ছে। কমিশনার অফিসে এ কাজ করে একজন স্কেচ আর্টিস্ট রয়েছে, অনেক পুরনো। সুরির কাছে তার ভাইয়ের ছোটবেলার একটা ছবি আছে, সেটা দেখে এখন তার ফেস কেমন হতে পারে এই লোকটা আঁকিয়ে দিবে। এই কাজের জন্য সে অনেকদিন ধরে তার পিছে ঘুরছে। আজ ফাইনালি সিনু সুরিকে তার কাছে নিয়ে আসে, ছবিটা তাকে দিয়ে দেয়। বানাতে তো একটু সময় লাগবে, তাই বাইরে অপেক্ষা করতে বের হতেই দেখে এসপি এক বয়স্ক লোককে মারছে। সে যত বড় অপরাধ করুক, একটা মুরব্বী লোককে তো এইভাবে মারা ঠিক না। সুরির মাথাটা পুট করে গরম হয়ে যায়। সিনুকে জিগাইলে সে বলে তার নাতিকে ধরে এনেছে সন্দেহের ওপর, তারপর এফআইআর না করেই তাকে কেলাচ্ছে। মনে হয় না সে বাঁচতে পারবে তার হাত থেকে, ফেসে দিবে কোনো কেসে। বুড়ো নাতিকে না নিয়ে যাবে না, তাই হয়তো এসপির এমন ব্যবহার সুরির মাথাটা হিট করে দেয়। সে গিয়ে এভিডেন্স রুম খুলে দেয়, সিনুকে যেতে বলে, তারপর এসপিকে থামায়। যেই সে ঘরে এমন একটা চটকানা মারে, দেখেই মন খুশি হয়ে যায়। ভাই আরেকটা মারেন, মেরে দেয়। কিরে আমাদের সামনে স্যারকে মারছে বলে অন্য অফিসাররা তাকে মারা শুরু করে। সুরি ইচ্ছে করে মার খায়। এই ফাঁকে বুড়োর নাতি বের হয়ে যায়। দাদু বুঝতে পারে তাকে বাঁচানোর জন্য সে এমনটা করেছে। মারটার খেয়ে রাতে গ্রামের বাড়ি ফিরতে দেখে তার সিনিয়র অফিসার বাড়িতে। শহরে যাওয়ার সময় কি মাথার সবকিছু বাড়িতে রেখে যাস নাকি? সিনিয়র অফিসারের গায়ে হাত তুলেছিস, আমার উপর কত চাপ আসতেছে তুই বুঝতেছিস? তো প্রফেশনালি সুরি একজন কনস্টেবল, তার বস তাকে কথা শোনাচ্ছে, সে গায়ে লাগাচ্ছে না। বারবার বলাতে সুরি আবার রেগে গিয়ে বলে, প্রয়োজনে কমিশনারকে মারবো। একটা অসহায় বয়স্ক লোককে মারতে যে দ্বিধা করছে না, সে আবার কিসের মানুষ? স্যারের সঙ্গে তর্ক করছে বলে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে সামনে আসে সুরির মা। মার খেয়ে সুরি সরি বলে, আরো হবে না, কাকু চলে যায়। সুরি ফ্রেশ হয়ে মাকে ডাক দেয় খেতে। আন্টি বলে খাবে না। সুরি বলে, আচ্ছা আর কখনো হবে না, চল খেয়ে নে। না, তার ইচ্ছে করছে না, খাবে না।
ইনি সুরির মামা, তাদের সঙ্গেই থাকে, সেও কনস্টেবল। বলে বেটা মন খারাপ করিস না, তোর মা শিবাকে নিয়ে খুব চিন্তা করে, তার কথা মনে হলে ওর কিছু ভালো লাগে না, এই জন্য খায় না, ছাড়। মানে সুরির বড় ভাই যে হারিয়ে গেছে তার নাম শিবা। পরের দিন সকালে থানায় কমিশনার হাজির। সুরিকে শাসাচ্ছে সে অন ডিউটি অফিসারের উপর হাত উঠিয়েছে কোন সাহসে, তার নামে এত অভিযোগ কেন আসে, আসামিটা পালিয়েছে, এখন কি হবে, জবটা তো তোর চলে যাবে, সঙ্গে তোর উপর মামলাও তো হবে বে, এখন বল তোকে আমরা কেন অ্যারেস্ট করবো না বল। সুরি এতক্ষণ ধরে চুপ ছিল, যেই তাকে বলার উস্কানি দেয় সুরি সুন্দর করে ভাঁসটা দেয়, স্যার আমাকে যারা করলে আমি সত্যিটা বলে দেবো সে কেন মুরব্বীকে মারছিল, তাকে তো জবাব দিতেই হবে, সঙ্গে আপনার উপর আসবে, কারণ আপনার আন্ডারে সে, আপনার উপর যে ফেক ইনকাউন্টারের কেস চলছে সেটার উপর এর ইফেক্ট পড়বে, সো আমায় অ্যারেস্ট করতে পারবেন না, এতে আপনারও ঝামেলা হবে। ব্যাস কমিশনারের মুখ দেখার মতো। কমিশনার বলে মারার আগে এসব ভেবেছিলি? সুরি বলে না স্যার, মারার পর এসব তথ্য খুঁজে বের করেছি। তো সুরি দেখতে খুব কুল কিন্তু ডেঞ্জারাস, খুব অ্যাগ্রেসিভ, আবার খুব বুদ্ধিমান। সে যে বুদ্ধিমান এটাই প্রমাণ করছিল কমিশনার। কেন? কারণ তার পিছে আরেকটা অফিসার বসে আছে, সে দেখতে চেয়েছিল। তো ইনি হলেন মিস্টার ভিশা সিং। কি কাজ কিসের অফিসার পরে বুঝতে পারবেন। ইশারা দেয়, সুরি চলে যায়। রাতে ঘুম আসছিল না বলে বিড়ি টানতে বের হয়, লক্ষ্য করে বাইরে কেউ দাঁড়িয়ে। কাছে এসে দেখে ওই সেই লোক। স্যার আপনি? ভিশা বলে দেখতে এলাম। তোর কিসের এত আত্মবিশ্বাস, কিসের এত রাগ? কি বাপের থেকে পেয়েছিস নাকি? শুনলাম তোর বাপ রোজ মদ খেয়ে তোর মাকে পেটাতো, তোর মা নাকি এই জন্য তোকে সহ্য করতে পারে না, কথা বলে না, কারণ তোর মাঝে সে তাকে দেখতে পায়। সুরি বলে স্যার এসব আবল তাবল কথা বলে আমার রাগ উঠাতে তো আপনি এখানে আসেননি, কি জন্য এসেছেন সেটা বলুন। ভিশা বলে তোকে আমার লাগবে। কেন? একটা আন্ডার কভার অপারেশনের জন্য। অপারেশন? স্যার আমি একজন সাধারণ কনস্টেবল, আমি কি করব? ভিশা বলে আমার তোকেই লাগবে, কারণ এটা তুই ছাড়া সম্ভব না। এটা একটা খতরনাক মিশন যেখানে বাঁচার চান্স কম, পরিবার চাকরি সব ভুলে যেতে হবে, বিনিময় পাবে সমস্যা নেই। সুরি বুঝতে পারে সে তাকে ফাঁসানোর চেষ্টা করছে, রাগ করে চলে যেতে লাগে, না সেই সব মিশনে যাবে না। ভিশা বলে ওঠে তোর ভাইয়ের জন্যও করবি না? ব্যাস ভাইয়ের কথা শুনে সুরির পা নড়ে না। ভিশা বলে যে ভাইকে তুই এত বছর ধরে খুঁজে পাচ্ছিস না, যদি বলি অপারেশনটা তার জন্য তাহলে করবি? তোর ভাইকে ফিরে আনতে যা যা করতে হবে আমি করে দিব। সুরি যেন আকাশ থেকে পড়ল। কি বলছেন স্যার? যে ভাইকে আমি এক নজর দেখতে ছটফট করছি আপনি বলছেন তাকে বাসায় ফিরে আনতে পারবো? এইটুকু, জাস্ট এইটুকু হলেই হবে, বলুন কি করতে হবে। ভিশা কিছুক্ষণের মাঝে তাকে গ্রামের বাইরে আসতে বলে চলে যায়। সুরি অধীর আগ্রহে ফাইলটা খোলে, ভিতরে তার ভাইয়ের ছবি। ছবিটা দেখে আর সিন ছোটবেলায় নিয়ে আসে, যখন তারা দুই ভাই একে অপরের জান ছিল। সুরি ছোট ছিল তাই সবসময় তার বড় ভাই শিবাকে পাশে পেয়েছে। তার বাবা রোজ মদ খেয়ে তার মাকে পেটাতো, তারা বাচ্চা, কষ্ট লাগলেও কিছু করার ছিল না। স্কুল ছুটি হলে সুরি বাসায় যেতে চায় না, কারণ বাড়িতে গেলেও অশান্তি, তার ভালো লাগে না। শিবা বলে ঠিক আছে চল আমরা ঘাটের পাড়ে যাই, বলে তাকে নিয়ে নদীর পাড়ে গিয়ে খেলে, মজামস্তি করে। মানে সুরি তার ভাইকে ছাড়া কিছুই বুঝতো না, শিবাও তেমনই। একদিন সুরির বাবা তাকে সঙ্গে নিয়ে মেলা না বাজারের এখানে আসে, তাকে রেখে কই যেন যাবে, বলে তোর ভাই আসুক তুই এখানেই খাড়া। সুরির সামনে কি যেন একটা দেখতে পেয়ে ভিতরে যায়, তার পিছে কিছু একটা আঁকিয়ে বের হয়ে আসতেই শিবা আসে। সুরি বলে ভাই ওখানে এক মহিলা, আমি যেই গেলাম পিঠে কি যেন আঁকিয়ে দিয়ে সে বেহুশ হয়ে পড়লো। শিবা বলে আরে ভাই কি করেছিস, বাবা দেখলে শুধু শুধু ঝামেলা করবে। সুরি বলছে ভাই আমি কিছু বুঝতেই পারলাম না কি হলো। এর মাঝে তার বাপ এসে পড়ে, হুদাই সুরিকে পেটাতে থাকে, কিরে কি আঁকিয়েছিস? শিবা থামাতে থামাতে নিজেও মার খায়, বাপকে একটু ঠেলা দিতেই সে পড়ে যায়। আমাকে মারলি খারা, আমি তোদের। সুরি বলে মারলে একেবারে মেরে ফেলো, নয়তো যদি বেঁচে যাই তোমায় শেষ করে দেব। কি তুই আমাকে মারবি? এই ঝাল ঝাড়তে বাসায় এসে সে তাদের মাকে মারতে থাকে। সুরি তো সহ্য হচ্ছে না, শিবা তাকে থামায়। মাকে মেরেও তার রাগ কমেনি, তাদের দেখে চোখ বড় বড় করছে। ব্যাস অনেক হয়েছে। শিবা গিয়ে কাস্তে উঠাই আর স্ক্রিনের আলো নিভে গিয়ে কিছুক্ষণ পর আলো ফিরে দেখি কাস্তে দিয়ে রড ঝরছে, আর এখানে তার বাপ পড়ে আছে, মানে তার বাপকে মেরেছে। শিবা বলে সে মেরেছে। তার মামা বলে তাকে এখান থেকে পালিয়ে যেতে, নয়তো পুলিশ ছাড়বে না। সুরি আর তাকে যেতে দিবে না, সেও যাবে। শিবা বলে দুজনেই চলে গেলে মার কি হবে, তুই মার খেয়াল রাখ, বলে শিবা পালিয়ে যায়। অনেক কষ্টে সুরিকে থামিয়ে রাখা হয়, আর সেই যে শিবা চলে গেল তারপর থেকে সুরি চুপ হয়ে গেছে, হাসতে ভুলে গেছে। তারপর থেকে ভাইকে খুঁজে বেড়াচ্ছে। আর যখন ভিশা ভাইয়ের কথা বলল, সে নিজেকে কি করে থামিয়ে রাখতে পারে। মাকে একটু দেখে সুরি ভিশার সঙ্গে চলে যায় দিল্লি। সেই রাতেই হোম মিনিস্টারকে ডেকে ভিশা জরুরি মিটিংয়ের আয়োজন করে, যার মাঝে সুরিই মেন। ভিশা বিস্তারিত বলছে যে শ্রীলঙ্কার জাফনা পোর্ট সাউথ ইস্ট এশিয়ার সব থেকে বড় স্মাগলিং পোর্ট। আমরা খবর পেয়েছি হংকং থেকে বড় একটা কনসাইনমেন্ট শ্রীলঙ্কা এসে পৌঁছাবে কিছুদিনের মাঝে, যেখানে থাকবে কন্টেনার ভরা হাতিয়ার। সেগুলো যদি একবার জাফনাতে পৌঁছে আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। জাফনা পোর্টে যত রকমের ইলিগাল অ্যাক্টিভিটিস রয়েছে সবগুলো পরিচালনা করে দ্য কার্টেল গ্যাং, যেখানে রয়েছে অনেকগুলো মেম্বার। কার্টেল গ্যাং লিড করে সর্বানন্দ ও উড়িয়াপান, আর পোর্ট সামলায় উড়িয়াপানের ছোট ছেলে মুরুগান। সর্বানন্দ কয়েকবার হংকং গেছিল, আমরা খবর পেয়েছি।
ইন্টেলিজেন্সের তথ্য মতে তারা হংকং থেকে শিপ ছাড়ে, কিন্তু পোর্টের আগে মাল আনলোড করে সেখান থেকে দ্বীপে আইল্যান্ডে পার করা হয়, তারপর জায়গা মতো পৌঁছে। মাঝের এই কাজটা করে দ্বীপে থাকা কিছু তেলেগু জেলেরা শ্রীলঙ্কায় ভিসা বলছে জি। 1920-এ শ্রীকাকুলামে তাদের উপর হামলা করে ইংরেজরা। হামলায় সবাই মারা যায়, কিন্তু কিছু বাচ্চারা পালাতে পারে। তারা ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা গিয়ে রিফিউজি হয়ে যায়। জাফরান মিন্স বাজার থেকে 2 কিলো দূরে দ্বীপে আইল্যান্ডে গিয়ে তারা থাকা শুরু করে। অনেক চেষ্টা করে ইন্ডিয়াতে ফেরার, কিন্তু সরকার তাদের সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করে না। পরে শ্রীলঙ্কায় সিভিল ওয়ার শুরু হলে লোকালরা তাদের বেঁচে থাকা হারাম করে দেয়, তাদের উপর অত্যাচার শুরু করে। সেটার সুযোগ নিয়ে উড়িয়াপ্পান তাদের সঙ্গে ডিল করে। লোকাল বা যে কোনো প্রবলেম থেকে সে তাদের রক্ষা করবে, বিনিময়ে তার জন্য তাদের কাজ করতে হবে। নিরুপায় হয়ে তাদের রাজি হতে হয়। আর এই ট্রাইবালদের লিডার হলো শিবা। সামনে যে হাতিয়ারের কনসাইনমেন্ট আসতে চলেছে সেটা লিড করবে শিবা ও তার দল। আর শিবার বিরুদ্ধে খেলতে আমাদের হাতে তুরিপের তাস রয়েছে সুরি। এই জন্য তাকে অপারেশনে নেওয়া। কাহিনী এই অবধি ক্লিয়ার নাকি ভেজাল আছে? সুরির ট্রেনিং শুরু হয়, সে ট্রেনিং করুক। ক্যামেরা দিবিতে নিয়ে আসে। একটা লোক মারা গেছে, তাকে স্বামীজির কাছে নিয়ে আসা হয়। মানে এই কবিলের সর্দার যে মাল আনলোড করতে গিয়ে নেভির গুলিতে সে মারা গেছে। স্বামী জায়গায় বাকিরা ধরা পড়েছে। স্বামী কে মারা গেল খুঁজতে খুঁজতে এই দিদির কাছে এসে থামে। সে বুঝে যায় তার হাজবেন্ড নেই, সে হুঁশ হারিয়ে ফেলে। দিদির নাম মীনাক্ষী, সে আবার প্রেগনেন্টও। স্বামী তাদের গডের কাছে প্রার্থনা শুরু করে যে আর কত লাশ দেখলে তুমি আমাদের রক্ষককে পাঠিয়ে দিবে, আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে। আপনাদের বলে রাখি যে এই মুরব্বী কিন্তু আর কেউ না, ওই সেই বাচ্চা যার হাতে তাদের রাজা মুকুট তুলে দিয়ে পরে রাজাকে দিতে বলেছিল, মনে আছে? ইনি সবার সর্দার। যারা নেভির হাতে ধরা পড়েছিল তাদের জেলে নিয়ে আসা হয়। জেল থেকে খবর ভিসার কাছে আসে যে শিবা ধরা পড়েছে। শিবা সুরিকে বলে, তোর যাওয়ার সময় হয়ে গেছে, চল তৈরি হয়ে নে, তোর ভাইয়ের সঙ্গে দেখা করতে হবে। ব্যাস, সুরির আর কিচ্ছু লাগবে না। ভাইকে দেখার আগ্রহ তাকে পাগল করে তুলছে। সুরিকে শ্রীলঙ্কা নিয়ে আসা হয়। সেন্ট্রাল জেলে তাকে কয়েদি হিসেবে ঢোকানো হবে, তাই লুকটা একটু তেমন না করলে হবে, সব চুল ফেলে দেয়। তারপর জাফনার সেন্ট্রাল জেলে সুরিকেও নিয়ে আসা হয়। যখন জেলের ভিতরে তার ফেসটা আমাদের দেখানো হয়, উফ, হোয়াট এ ট্রান্সফরমেশন! একদম অরিজিনাল আসামিদের মতো লাগছে। ফর্মালিটি শেষ করে তাকে সেলের ভিতরে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে সুরি জেলের ভিতরে ঘুরতে থাকে তার ভাইকে দেখতে। ভিসা আগেই বলে দিয়েছিল সে খুঁজে যেন তার ভাইয়ের কাছে না যায়, তার ভাই যেন তার কাছে আসে এমন কিছু করতে হবে, তা না হলে তার লোকেরা সন্দেহ করতে পারে। সুরি ঘুরছে কিভাবে কি করা যায়, বা তার ভাইকে একটু দূর থেকে দেখা যায়, বাট উপায় পাচ্ছে না। একদিন কিছু লোকদের দেখে সুরি চিনতে পারে, যাদের ছবি ভিসা আগে দেখিয়েছিল, বাড্ডা, সিঙ্গা। সুরি নেমে তাদের কাছে আসে। কার্ড খেলছিল, সে খুব পাট নিয়ে খেলতে শুরু করে। সিঙ্গা খুব সন্দেহভাজন, তার চোখ কান সব দিকেই থাকে। কিরে, আগে উপর থেকে দেখলি আবার নিচে এলি, কে তুই? সুরি বলে, তোর রূপ দেখে উপরে থাকতে পারছিলাম না তো, তাই এলাম তোকে দেখতে। খেল সুরি হেরে যায়, যেতে লাগে, এরা ধরে, এই টাকা দে। সুরির কাছে তো টাকা নেই, সে ঘাড় তেরামি করে, আর শুরু হয় মারামারি। মানে সুরি ইচ্ছে করে গায়ে পরে মারামারি বাঁধায়, যাতে তাদের মারা দেখে শিবা বের হয়ে আসে। প্ল্যান মতো কাজ হয়। একজন দৌড়ের উপর থাকে শিবাকে খবর দিতে। সুরি এদিকে তুষ করে যাচ্ছে। মারতে মারতে এক সময় সুরি যে একটা মশা নিয়ে চিল্লাতে থাকে, কেউ বুঝতেই পারবে না এ সাধারণ কোনো লোক, মনে হবে প্রফেশনাল একজন বক্সার বা গুন্ডা। যাক, আবার কিছু লোক এলে তাদেরও সাইজ করছিল। ওদিকে শিবার কাছে খবর চলে যায়, সুরি সিঙ্গাকে ধরেছে, অপেক্ষা করছে কখন শিবা আসবে। সিঙ্গা নিচে পড়ে আছে। একটু পর কেউ সামনে এসে খাড়ায়। সুরি তার দিকে তাকায়, আর সে ধাম করে মেরে দেয়। তারপর উঠে চটকা দেয়। আর এবার সামনে আসে বহুল প্রতীক্ষিত ক্যারেক্টার, সুরির বড় ভাই সত্যদেব, অর্থাৎ শিবা। এতদিন পর ভাইকে দেখলো, নজর সরছে না। শিবা আরো দু একটা মেরে পেছন থেকে সুরিকে এভাবে ধরে। সুরি চাইলেই ছাড়াতে পারতো, কিন্তু ভাই তাকে এভাবে ছোটবেলায় কত আদর করে ঘুরিয়েছে, এতদিন পর তার শরীরের স্পর্শ পাচ্ছে, সেই ফিলটা নিচ্ছে। কষ্ট হলেও বারবার সেই স্মৃতি মনে করছে। পরে যখন তার অবস্থা একটু খারাপ হয়, সে মারা শুরু করে। হাতাহাতি চলছে। শিবার লোক তাকে একটা হাতিয়ার দেয়। শিবা সেটা নিয়ে লড়তে লড়তে একসময় সুরির পেটের সাইডে একটু ঢুকে যায়। সুরি বলে, মারলে একেবারে মেরে দে, যদি বেঁচে যায় তোকে শেষ করে দিব। ব্যাস, শিবার মাথা নড়ে ওঠে। সে হাতিয়ার ফেলে দেয়। খুব অবাক হয়েছে তাকে সুরির দেখে, কারণ সেম ডায়লগ সুরি তার বাবাকে দিয়েছিল ছোটবেলায়, মনে আছে? সিঙ্গা মারতে যাবে, শিবা থামিয়ে দেয়, ও আমার ভাই। ভাই কথাটা শোনার জন্য সুরি কতদিন ধরে অপেক্ষা করছিল। দুই ভাই অপলক দৃষ্টিতে একে অপরের দিকে দেখতে থাকে। পুলিশ তাদের আলাদা করে দেয়। পরে শিবা তার পাওয়ার কাটিয়ে সুরিকে তার কাছে নিয়ে আসে। সবার আগে জিগাই, মা কেমন আছে? সুরি চুপ। তুই জেলে কেন, এখানে কি করছিস? সুরি বলে, বাহ, আজ এতদিন পর তোর ভাইয়ের কথা মনে পড়লো। কই ছিল এই ভালোবাসা? শিবা বলে, আমি ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু পরিবেশ। সুরি শুনবে না, রাখ তোর বাহানা, আমি কিছু শুনতে চাই না। শোন না। না, আমি কিছু শুনবো না, বলেছি না এতদিন পর ভালোবাসা দেখাতে আসছে। আরে শোন। শিবা ধরে, একবার শোন আমার কথা। আমি ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, এর পিছনে কারণ তো শুনবি নাকি? সুরি বলে, কারণ?
আমি তো ভেবেছি তুই মরে গেছিস, কারণ বেঁচে থাকলে তো দুনিয়ার কোনো শক্তি তোকে আমার কাছ থেকে দূরে রাখতে পারতো না, কিন্তু এখন শুনছি আমার কাছে আসতে না পারা তোর নাকি কারণও আছে। ভাই ভাইয়ের অভিমান। শিবা বলে, তুই বুঝবি না এসব, আমি তোকে বেলের ব্যবস্থা করিয়ে দিচ্ছি, তুই চলে যা, মায়ের কাছে যা, মার খেয়াল রাখ। সুরি শিবার দিকে একটু তাকিয়ে থেকে বলে, মা 2 বছর হলো মারা গেছে। শুনে শিবার মনটা খুব খারাপ হয়ে যায়। সুরি যে মিথ্যে বলছে এটা তো আমরা জানি। পরের দিন শিবার বেল হয়ে যায়। যাওয়ার সময় শিবা বলে, 2 দিন পর তোর বেল হবে, আমার কাছে চলে আসিস। মানে শিবা যেন তার কাছে তাকে নিয়ে যায়, এই জন্যই তো সুরি আসলে মিথ্যেটা বলল। পরের দিন সুরির সঙ্গে ভিসা দেখা করতে আসে। তার ভাইয়ের ইন্ডিয়াতে ফেরার ডকুমেন্ট দেখায়। সুরির ভাবিও রয়েছে, কিন্তু তাকে বের করে একটু কঠিন হবে, কারণ দিল্লি থেকে মহিলাদের বাহিরে পা রাখাই নিষেধ, কার্টেলের নিয়ম এটা। বাট তারপর আমি ম্যানেজ করবো, তুই চিন্তা করিস না। মিন বাজারে আমার লোক রয়েছে, সঙ্গে যোগাযোগ করিস তথ্য দিতে। যদি কখনো শ্রীলঙ্কার আর্মি ধরে, এই নাম্বারে কল করে কোডওয়ার্ড বলবি, ছেড়ে দিবে। ঠিক আছে। পরের দিন সুরির জামিন করায় শিবা। জেল থেকে বের হতে লয়ার তাকে ডেকে নিয়ে একটা লোকাল আইডি দেয় তার। সোজা মিন বাজার যেতে বলে, যেখানে সিঙ্গা অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সুরি মিন বাজারে চলে আসে। তাকে নিয়ে সিঙ্গাপোর্টে যেতে এক নার্স বলে, আরে তোদের ডিবি থেকে এক মহিলা এসেছে ঘাটের পারে, কে কি হয়েছে দেখতে সিঙ্গা সেখানে যায়। আর এখানে এন্ট্রি হয় মুভির হিরোইন বা অন্যতম ক্যারেক্টার ডক্টর মধুর। ট্রাইবালদের মহিলাদের এই নদী পার হওয়া নিষেধ, তাই তাকে হসপিটালে নিতেও কেউ এগিয়ে আসছে না। মধু সুরিকে দেখে চেয়ে তাকে হয়তো ভিসা তার ব্যাপারে আগেই বলেছে। সুরি এগিয়ে যেতে চায়, সিঙ্গা থামায়। ধুমধাম করে কিছু লোক রাস্তা ফাঁকা করছে। এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার ভেঙ্কটেশ অর্থাৎ মুরুগানের। ভিসা সুরিকে আগেই বলে দিয়েছিল যে উড়িয়াপ্পানের ছোট ছেলে মুরুগান কিন্তু মানুষ নয়, পশু, ওর থেকে সাবধান থাকতে হবে। এই সেই মুরুগান। ডক্টরকে বলছে ওদের নদী পার হওয়া নিষেধ, জানিস না। মধু রাগ করে সেখানে পাল তুলে দিয়ে মীনাক্ষীর ডেলিভারির কাজ শুরু করে। কিছুক্ষণ পর সফলভাবে ডেলিভারি হয়েও যায়। ছেলে সন্তান জন্মেছে, এখন তো বাচ্চা হসপিটালে যেতে পারবে। মুরুগান চলে গেলে মধু বাচ্চাকে হসপিটালে নিতে বলে, অবজারভেশনে রাখতে হবে। সিঙ্গাকে গিয়ে মীনাক্ষীর জন্য মেডিসিন নিয়ে আসতে বলে। সুরির পেটে কিছু ভরে আছে দেখে মধু তাকে হসপিটালে যেতে বলে, বাচ্চাটা তার কাছ থেকে নেয়। বাচ্চাটা নেওয়ার পর সুরির যে রিয়াকশন, এখানে লক্ষণীয় ব্যাপার হলো যে আপনি যত কঠিন মানুষই হন না কেন, বাচ্চাদের প্রতি আপনার যত আগ্রহ না থাক, একটা ছোট বাচ্চাকে যদি জোর করে আপনার কোলে রাখা হয়, প্রথমে আপনার ঘিন লাগতে পারে বা বিরক্ত লাগতে পারে, কিন্তু 1 মিনিট, জাস্ট 1 মিনিট কোলে থাকতে আপনার মন পাল্টে যাবে, আপনার মাইন্ড শান্ত হয়ে যাবে, আপনি নিজে বাচ্চা হয়ে যাবেন। বাচ্চাদের আল্লাহ কি রহমত দিয়ে পাঠায় ভাবুন। যাক, সেখান থেকে একটু পর সুরি দ্বীপের ঘাটে পৌঁছে। ভোর থেকে দ্বীপের ভিতরে যায়। সাধারণ মানুষরা এখানে আসে না বা আসতে দেওয়া হয় না। নতুন কেউ দ্বীপিতে এলো বলে সবাই দেখছে। সুরি তাদের গড়ের এখানে এসে কেন জানি আটকে যায়। সিঙ্গা তাকে নিয়ে যায়। মীনাক্ষীর বাড়িতে তাকে দেখতে সবাই চলে গেছে। শিবা তার বউ গৌরীকে মীনাক্ষীর খেয়াল রাখতে বলে তারা সবাই জমা হয়। শিবা স্বামীকে বলে, বৈরাগী, ও আমার ছোট ভাই, তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আমি ছাড়া ওর আর কেউ নেই, তাই এখানে এনেছি। স্বামীকে এরা সবাই ভালোবেসে বৈরাগী বলে ডাকে। স্বামী সুরিকে দেখে বলে, তুই আমাদের মাঝে কেউ না, এটা মনে রাখিস। কথার অ্যাঙ্গেল কিভাবে বললো পরে বোঝা যাবে, মাথায় রাখেন। শিবা সুরিকে বাড়িতে নিয়ে যাচ্ছে। সিঙ্গা ডেকে বলে, শিবা, কাল মাল আনতে যেতে হবে, চার্লি ড্রপ পয়েন্ট। শিবা বলে, ঠিক আছে, 4-5 জন করে 2টা বোট রেডি কর, আর মুরুগানের সঙ্গে আমাদের 5টা লোক পাঠিয়ে দিস। বলে সুরিকে নিয়ে বাসায় আসে। সুরি বাইরেই বসে। একটু পর গৌরী আসে। অনেকক্ষণ থেকে বসে আছো না, কিছু খেয়েছো? বলে সে গিয়ে আগে খাবারের ব্যবস্থা করে। এই পিচ্চি শিবার ছেলে। সুরি জিগায়, নাম কি তোর? কথা বলে না। গৌরী এসে পাশে বসে। বলে, বেটা কি নাম তোর? তোর চাচা হয়, বল। তখন সে বলে, সুরি। ব্যাস, সুরির ভিতরটা নড়ে ওঠে। তার ভাই তার নাম দিয়েছে তার ছেলেকে। বিকালে জাহাজের দিকে চেয়েছিল। গৌরী এসে বলে, এটা তাদের জীবনের শেষ স্মৃতি। জাহাজ তাদের মনে করে দেয় বাড়ির কথা। কখনো হয়তো আমরা বাড়ি ফিরবো, সেই আশাতে বৈরাগী রোজ ওর মেরামত করে। আজ অবধি কিছু হতে দেয়নি। সুরি জায়গায় ভাবি, শিবা কি আমাকে এতদিন মনে করেছে? গৌরী বলে, যেদিন তোমার ভাই প্রথম এখানে আসে, তারপর থেকে সে রোজ কান্না করতো তোমার কথা ভেবে। খাওয়া দাওয়া কোনো দিকেই মনোযোগ ছিল না। এখন একটু কান্না কমে গেছে, কিন্তু তোমায় প্রতিদিন মনে করে। যেদিন তোমায় প্রথম দেখলো, বাসায় এসে খুশির সীমা ছিল না। মনে হচ্ছে বুক ভরা সাহস পেয়েছে এখন। তুমি এসেছো, ভালো করেছো ভাই। ক্যামেরা সুরির ফেসে ধরে রেখে সিন কাট করে হসপিটালে নিয়ে আসে। মধু কাজ করছিল, দেখে সুরি। তাদের দুজনের লুক আর পেছনের মিউজিক বলে দিচ্ছিল তাদের একে অপরকে হয়তো পছন্দ হয়েছে। মধু সুরিকে তার কেবিনে নিয়ে আসে। শার্ট খুলে শুইতে বলে। তার পেটে যে কাট ছিল সেটা সেলাই করে দিবে। নার্সকে কি যেন আনতে পাঠায়। রুম ফাঁকা দেখে সুরি বলে, ওখানে কথা হচ্ছিল কোনো এক চার্লি ড্রপ পয়েন্ট নিয়ে। মধু বুঝে যায় কি ঘটনা। সে সুরিকে বলে, এত তাড়াতাড়ি কারোর ওপর ভরসা করতে নেই। কাজ শেষ হলে সুরি যেতে লেগে থেমে যায়। বলে, আমি কি বাচ্চাটাকে দেখতে পারি? মধুর ভালো লাগে, যাক, একজন তো এখানে কে ওকে সে দেখলো যার ভিতরে একটু মনুষ্যত্ব রয়েছে। সুরি বাচ্চাকে দেখে, কারণ সেই প্রথম কোলে নিয়েছিল, একটা আলাদা অনুভূতি রয়েছে। বাচ্চার প্রতি যার ভালো লাগা আছে, আর যাই হোক তার মনে যে নরম একটা সফট কর্নার রয়েছে, এটা মধু ঠিকই বোঝা যায়। পরের দিন কাজে যেতে শিবা সুরিকে সঙ্গে নেয়। মুরুগান, তার লোক ও এরা মিলে চলে আসে সেই ড্রপ পয়েন্টে। ওদিকে খবর চলে যায় ভিসার কাছে। সে আবার শ্রীলঙ্কার নেভিদের বলে দিতে বলে। এখানে নিচ থেকে একটা বক্স ভেসে ওঠে। এরা বোর্ডে উঠাই নিতে যাবে। নেভির ডাক পড়ে, তোমাদের ঘিরে নেওয়া হয়েছে, সারেন্ডার করো। নেভিরা কি করে খোঁজ পেল বলে মুরুগান শিবার লোকদের মারতে যাবে। শিবা থামাচ্ছে। ওদিকে নেভিও আসছে।
সুরি অমনেই মাল নিয়ে যেতে শিবাকে বোট টানতে বলে। সে দড়ি শক্ত করে ধরে থাকে, তারপর যে যার মতো পালাতে লাগে। অন্যরা তো আগে চলে গেছে, শিবা আর সুরি এক বোর্ডে, নেভিরা সেটাই পিছু নিয়ে আছে, কারণ মালটা ওখানেই রয়েছে। এখানে মোড় ঘুরতে গিয়ে গাছের সঙ্গে বেঁধে রশির টান পড়ে, যাতে নিরুপায় হয়ে তাকে রশিটা ছেড়ে দিতে হয়। নেভিরা তাদের ধরতে পারে না, কিন্তু মাল আটকে নাই। মাল হাত ছাড়া হলো। নেভির লোককে কে জানালো এটা নিয়ে মুরগান তার সঙ্গে যে শিবার 5টা লোক ছিল তাদের একজনকে ধরে বাড়িতে এনে খুব মারতে থাকে। বল কে জানালো নেভিকে? মারতে মারতে তাকে মেরেই ফেলে। উড়িয়াপ্পান জানতে পেরে মুরগানকে ইচ্ছে মতো 2টা থাপ্পড় মারে। হারামজাদা, তুই শখ করে ওদের মারবি, এজন্য তোকে ওখানে রেখেছি। খবরদার এরপর যদি ওদের কারো গায়ে হাত দিয়েছিস তো। এই সেলভা, নেভিকে কে খবর দিয়েছে তাড়াতাড়ি খোঁজ লাগা। এর নাম সেলভা, মুরগানের সঙ্গে সবসময় থাকে। যাকে মারা হলো তার বডি দিবির পাশে এখানে ফেলে দিয়ে গেছে। তার পরিবার তো কান্না করছে, সঙ্গে সবারই খারাপ লাগছে। সিংহা এসে খবর দেয় কার্টেল মিটিং দিয়েছে, তাড়াতাড়ি যেতে হবে, চলো। পরে শিবা কিছু লোক নিয়ে সেখানে চলে আসে। মুরগান ব্যাপারটা খুব নর্মালি নিয়েছে। সে একজনকে মেরেছে, তারপরেও তার ভিতরে কোনো আফসোস নেই, কিন্তু শিবা রেগে আছে। সর্বানন্দকে বলে, স্যার এসব কি, আমরা এভাবে কিভাবে কাজ করব? সর্বানন্দ বলে, আচ্ছা বুঝতে পেরেছি ও অন্যায় করেছে, কিন্তু তুই বুঝতে পারছিস ওখানে কত টাকার বিস্কিট ছিল? শিবা বলে, আরে আমাদের লোকদের মেরে আমরা কি খবর দিব? মুরগান মাঝে আসে, ওইটাই তো জানতে হবে কে খবর দিল। মুরগান কাবিলাদের লোকদের মানুষই মনে করে না, উল্টোপাল্টা বলতে থাকে। এটা নিয়ে দুজনের মাঝে তর্ক শুরু হয় আর দুজনেই গান বের করে। এরা সবাই বাইরে অপেক্ষা করছে, গুলির শব্দ আসে, মনে হয় ভিতরে কিছু একটা হলো। গার্ডদের ফেলে এরা ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু মুরগানের লোকরা সবাইকে ধরে রাখে। উড়িয়াপ্পান এতক্ষণ চুপ ছিল। সে বলে, শিবা তুই তো জানিস সামনে কত বড় একটা কনসাইনমেন্ট আসতে চলেছে। শোনার কথা বাদ দিলাম, এখন যদি আমরা গাদ্দারকে খুঁজে বের না করি, সামনের রিস্ক কি তুই নিবি? যতক্ষণ অবধি তাকে খুঁজে না পাওয়া গেছে, ওরা 4 জন সহ তোরা কেউ এখান থেকে যেতে পারবি না। কথা শেষ না হতেই সুরি বলে ওঠে, আর যদি সোনা ফিরে আনা হয় তাহলে? সবার অ্যাটেনশন তার দিকে। উড়িয়াপ্পানকে বলা হয়, শিবার ছোট ভাই সে। কিরে কি বলছিস, বুঝতে পারছিস তো? সুরি বলে, সোনা যদি আমরা বের করে আনি তাহলে কি হবে? সর্বানন্দ বলে, ভালো লাগলো ওর কথা, এই প্রথম কেউ ফায়দার কথা বললো। এই সামনে আয়, বল প্ল্যান কি? সুরি বলে, সোনা আমরা যে করে হোক ফিরে আনবো। সর্বানন্দ বলে, ঠিক আছে, সোনা দিয়ে লোক নিয়ে যা। মুরগান মাঝে ঢোকে, সোনা এনে দিল, তার মানে কি যে গাদ্দার তাকে ছেড়ে দেওয়া হবে? 4 জনকে বাঁচাতে 40 চোর যাচ্ছে জীবনের রিস্ক নিতে, তাতে কি তোর বিশ্বাস হচ্ছে না তারা গাদ্দার হতে পারে না? কথায় যুক্তি আছে। সুরি বলে, তবে আমার একটা শর্ত আছে। কি? দিবির মীনাক্ষী যার বাচ্চা হসপিটালে, ওকে ওর বাচ্চার সঙ্গে দেখা করতে যেতে দিতে হবে। বাহ, কঠিন। কেউ ধারণা করেনি সে এমন কিছু বলবে। আমি ভেবেছিলাম মুরগানকে মারতে চাইবে। এমন প্রস্তাব দিবির সবাইকে অবাক করে দেয়। মুরগান তো ফাল পাচ্ছে, আবে কি বলছিস? কার্টেলের রুলস জানিস না? মেয়েরা দিবি পার হতে পারবে না। একজন গান ফেলে দেয়। কি করছিস টাকলা? মানে কার্টেলে কোনো ব্যাপারে মতামতের পার্থক্য হলে সবাই নিজেদের হাতিয়ার ফেলে দেয়। যদি ফেলে দেওয়ার সংখ্যা বেশি হয় তাহলে তারা যেটা বলবে সেটাই হবে। ফেলে দেওয়ার লোক বেশি, কারণ সবার সোনা লাগবে। মুরগান মনে মনে সুরির উপর রেগে যায়, বাট কিছু করার নেই। যে মারা গেল তার শেষ কাজ এভাবে করা হয়। সবাই জমা হয়ে আছে। এক মুরব্বী এসে সুরিকে ধরে, তোর জন্য এসব হয়েছে, তুই এখানে কেন? মানে সবাই মনে করে সুরি হয়তো সেই গাদ্দার, তাই তাকে ধরে। শিবা রেগে গিয়ে সবাইকে সাইড করে, কি করছিস তোরা? হ্যাঁ, ও আমার ভাই। বাইরাগি সামনে আসে, থাম তোরা। আজ অব্দি এখানকার কেউ যেটা কল্পনা করতে পারেনি ও সেটা করেছে। এক মাকে বাচ্চার সঙ্গে মিলাই দিচ্ছে, এর থেকে বড় ভাবনা আর কি হতে পারে? বল বেটা, কি করতে হবে? তখন গিয়ে সবাই শান্ত হয়। এরপর শুরু হয় মিশন টুকি টুকি। কি ফলো করে, কিভাবে সব সাজায়, এসব প্ল্যান আসলে দেখে কোনো ফায়দা নেই। তো সরাসরি আমরা চুরির দিনে যাব, বাট মাঝে দেখি মধু ভিসার সঙ্গে কথা বলছে যে সে কয়েকদিন ধরে চুরির কোনো খোঁজ পায়নি, হয়তো কোনো প্ল্যান করছে। ভিসা কিছু বলে না। তো যেদিন আর্মিরা সোনা নিয়ে যাবে মেন শহরে, সেই দিনই চুরিটা করা হবে। জায়গায় একটাই, জঙ্গল যখন তারা পার করবে সেখানেই কাজটা করতে হবে। প্ল্যান মতো সেই দিন কাজ শুরু হয়। নর্মাল একটা গাড়ি তাদের মাঝে ঢুকে যায়, বাইকটা পাশে পড়ে, তাকে ফেলে দিয়ে সুরি বাইকে বসে পড়ে। গাড়ি চলে যায়, সে তাদের সঙ্গে মিশে যায়। তার প্ল্যান হলো সুরি সেনাদের আগে যেতে ইশারা করবে, হাতির এলাকায় এলে সামনের গাড়ি পার হয়ে যেতেই হাতিরা আসা শুরু করে, যাতে স্বর্ণের বক্স রাখা গাড়ির সামনের গাড়ি আর পেছনের গাড়ি আটকা পড়ে। ওরা যেন বুঝতে না পারে, তাই এদের সাজানো সেম গাড়ি পেছনে ঢুকে পড়ে। তারপর একটু গিয়ে সুরি ইচ্ছে করে পড়ে যায়, তাকে দেখতে গাড়ি থেমে অফিসার নেমে যায়, সুরি তাকে ধরে ফেলে। ওপর থেকে বাকি লোকরাও সবাই ধরে ফেলে। সামনে যে গাড়িগুলো গেছে ওরা তো ওয়াকিটকিতে একে অপরের সঙ্গে লেগে থাকবে, পেছন থেকে যদি আওয়াজ না আসে ওরা তো বুঝে যাবে। যতদূর ওরা চলে গেছে ওখান থেকে ফিরে আসতে 5 মিনিট লাগবে, তার মানে 5 মিনিট সময় আছে তাদের হাতে। এটাই না, তালা ভেঙে সোনার বক্স নিয়ে নেয়। ওইদিকে এরাও বুঝে যায় তাদের লোক নেই, থামে, এরা পেছন থেকে পালিয়ে যায়। ওরা ফিরে আসতে আসতে এদের কাজ শেষ, বাট তারপরে পিছু নেয়। কিন্তু এদের প্ল্যান পাক্কা, বড় গাড়ির মাঝে তাদের গাড়ি ঢুকিয়ে নেয়। পুলিশ আর দেখতে না পেয়ে তাদের সামন দিয়েই চলে যায়। এরা তো খুশি, যাক বেঁচে গেল, পুলিশ তাদের দেখতে পেল না। কিন্তু বিপদ ছিল সামনে, এটা তারা বুঝতে পারেনি। কিছুক্ষণ পর যখন গাড়ি বাঁধের ব্রিজের উপর আসে, দেখে এখানে চেকপোস্ট বসানো হয়েছে। দূর থেকে দেখে তো এদের মাথাটা ঘুরে যায়, কারণ আজ হুট করে এখানে চেকপোস্ট দিল কেন, এর আগে এখানে দিত না। এবার কি হবে?
অন্য গাড়িতে সিঙ্গা ওরা ছিল, ওদের তো সমস্যা নেই, ওরা তো যেতে পারবে। ভাবছে এরা কি করবে, কি করে পার হবে এটা। শিবার লোকজন বলে সোনা রেখে চল পালাই। শিবা সুরিকে ওদের সঙ্গে যেতে বলে, সে আসছে। ওরা তো নেমে যায়, শিবা নামে না, মানে সে তাকে ফেলে যাবে না। সিঙ্গারা পার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। সুরি আর শিবার মাঝে ঝামেলা বাদে একে অপরকে ছেড়ে যাবে না। সামনের সব গাড়ি চলে গেছে, এরা লক্ষ্যই করেনি। আর্মি এদের গাড়িকে এগিয়ে যেতে বলে, এরা গাড়ি এগোয় না। ব্যাস আর কি, সন্দেহ পাক্কা, কোনো ঝোল অবশ্যই আছে। অফিসাররা সেদিকে অ্যাটেনশন দেয়, বাকি সব ছেড়ে লোকজনদের তাড়াতাড়ি পাঠিয়ে দিয়ে সবাই সামনের গাড়ির দিকে ফলো করে। এদের মাঝে এখনো বাহাস চলছে। সুরি বলে, আসি বলে তুই আর আসিস না, আমি তোকে ছেড়ে যাব না। গাড়ি নড়ছে না বলে অফিসার একটা ফায়ার করতে বলে, এরা তারপরও সারেন্ডার করছে না। তুই জাস্ট ব্যারিকেডটা পার করে দে, বাকিটা আমি দেখছি। সুরি গাড়ি সামনে নিতে স্টার্ট দেয়। অফিসাররা শুট করে থাকে, কাজ হয় না, গাড়ি সামনের দিকে আসছে। পরে যখন বড় বাটুল মারে, সেটা থেকে বাঁচতে সুরি গাড়ি সাইড করে, যাতে একেবারে মাঝামাঝি এসে গাড়িটা আটকা পড়ে যায়। অফিসাররা ধোঁয়া ছাড়ে যাতে সামনে যেতে না পারে। শিবা গাড়ি থেকে নামে, তুই থাক, কিন্তু সুরিও নামে। ধোঁয়ায় কিছু দেখতে পাচ্ছে না। একটু পর সুরি দেখে শিবা এক অফিসারকে ধরে ফেলেছে। এখন তো ওরা কিছু করতে পারবে না, এটাই ভাবছে। শিবা সুরিকে গাড়ি নিয়ে সেখান থেকে যেতে বলে, সে যায় না, মানে ভাইকে ছেড়ে যাবে না। অফিসার তার লোকদের রেডি করছে। সুরি তো ফাঁকা, সুরিকে শুট করতে যাবে, সে দৌড় দিয়ে গিয়ে পুলিশের ঢাকনা নিয়ে তাদের সামনে ধরে। শিবা ভয় পেয়ে যায়, কিন্তু সুরির কিছু হয় না। সে সামনে একটা ফোন দেখতে পায়, সেখানে যাওয়ার প্ল্যান করে সামনের দিকে এগোতে থাকে। একটা টিয়ার শেল পাইলে সেটা মেরে এগিয়ে যায়। শুট চলছে। সুরিকে ভিসা যে ইমার্জেন্সি নাম্বার দিয়েছিল সেটাতে কল করে। বসকে দিলে সে কোড ওয়ার্ড জানতে চায়। সুরি লোকেশন কোড ওয়ার্ড বলে। এরা চেক করে দেখে সত্যি সে পুলিশের লোক। একটু পর গুলি চড়া বন্ধ হয়। ভিসা ধোয়ার মাঝে কিছু বুঝতে পারছে না, কি হলো, বন্ধ হলো কেন। অফিসার সুরির সামনে আসে, মানে উপর থেকে কল করে সব বলে দিয়েছে আর কি। একটুর জন্য সে বেঁচে গেল। শিবা এখনো কনফিউজ। সব অফিসাররা তাকে ঘিরে নেয়। সুরি ভিতর থেকে হিরোর মতো বের হয়ে সামনের দিকে আসতে লাগে। শিবা অবাক হচ্ছে। যেই আর্মি অফিসার তার লোকদের বলে, বস কুল, ইন্ডিয়ান পুলিশ। শিবা 5000 ভোল্ট একটা ঝটকা খায়। এটা সে কি শুনলো। সুরি অফিসারের সঙ্গে হাত মিলাই। শিবা যেন আকাশ থেকে পড়লো, তার ভাই পুলিশের লোক। সে ভাবনা ভাবতে ভাবতেই সে সোনা নিয়ে যায়, আর সুরি যায় মুরুগানের কাছে। সোনা দেখে সারবানান মুরুগানকে শিবার লোকদের ছেড়ে দিতে বলে। ফোন সুরি নাই, স্যার ওকেও যেতে বলুন হসপিটাল অব্দি। উড়িয়াপ্পান মুরুগানকে যেতে বলে। মুরুগানের মুখ আহা দেখার মতো। সবাই ঘাটে অপেক্ষা করছে। একটু পরে মীনাক্ষীকে নিয়ে আসে বৈরাগী। এত বছরে এই প্রথম কোনো মেয়ে ঘাটে পা রাখছে, তাই অন্যরকম একটা ব্যাপার। সুরির সামনে দাঁড়ায়, মীনাক্ষী এসে ঘাটে পা রাখে। লোকজন ভিড় করছে দেখতে। মুরুগানের লোক রাস্তা ক্লিয়ার করে মীনাক্ষীকে নিয়ে যায়। মুরুগান মাথা নিচু করে ভিতরে ভিতরে তো ফাটতেছে। হসপিটালে এলে তাকে দেখে মধুও অনেক খুশি, সেও অবাক। সে তাকে বাচ্চা দেখার জন্য নিয়ে যায়। বাচ্চাকে দেখে এক মায়ের ফিল যেমনটা হতে পারে তেমনই হচ্ছে। আফসোস সে শুধু বাচ্চাকে ছুঁতে পারছে না, গাইডলাইনের কারণে বাচ্চাকে দেখানো যাচ্ছে না। এরা অপেক্ষা করছে। শিবার ছেলেও এসেছে সঙ্গে। একটু পর মীনাক্ষী আসে, আর সে এসে সোজা সুরিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে, কারণ সে ছাড়া এটা কখনো সম্ভব হতো না। বৈরাগী সুরি তারিফ করে যে সে যা করেছে গত 70 বছরে তার করতে পারেনি। বাকি সবাইও খুশি, বাট শিবা খুশি না। তার মনে হাজারো প্রশ্ন ঘুরছে। এখানে সবাই সুরিকে মাথায় উঠায় নাই, ওখানে শিবার মাথা ভারী হয়ে আছে। সে কি করবে। রাতে উড়িয়াপ্পান দেখে বিকেলে যা ঘটেছে সেটা নিয়ে মুরুগান মন খারাপ করে আছে। জিগাই, কিরে কি হয়েছে। মুরুগান বলে, বাজারে সবাই তাকে দেখে হাসাহাসি করছিল, তার ইজ্জত চলে গেছে। উড়িয়াপ্পান বলে, আর ছাড় ওসব, ওদের কি আমরা মানুষ মনে করি। কাজ হচ্ছে এই জন্য ওদের ধরে রেখেছি, তুই ওদের কেন সিরিয়াস নিস, ছাড়। মুরুগানের মন ভালো হয় না। উড়িয়াপ্পান বলে, কার্টেলের মুনাফার থেকে কি তোর ইজ্জতের দাম বেশি হলো, চল যা, শুধু শুধু ঢং করছে বলে সে চলে যায়। মুরুগান তার বাপের এমন কথাবার্তা সহ্য করতে পারে না। তার সঙ্গে থাকা সেলভা বলে, ভাই একবার হুকুম দাও, শেষ করে দিব, কেউ বুঝতেই পারবে না। মুরুগান সেলভাকে ধমকি দেয়, এসব ভাবনা মাথায় আনবি না, সে শুধু আমার বাবা নয়, আমার হিরো। ওদিকে দিবিতে সুরি যা করেছে সেটা নিয়ে একটা খুশির আয়োজন করা হয়, যাতে সবাই নাচানাচি করছে, কিন্তু শিবার মনে শান্তি নেই। সে সুরিকে সাইডে এনে এখান থেকে যেতে বলে, কারণ সে এখানকার মানুষদের বিপদে ফেলছে। সুরি বলে, তোর কি মনে হয় আমি একা এখান থেকে যেতে এসেছি? তুই ভাবিস সুরি আমরা সবাই এখান থেকে যাব, আমি সব কিছু রেডি করে রেখেছি, এই লোকদের ভরসায় এখানে থাকা যাবে না। শিবা বলে, আমি ভাবতে পারছি না তুই এতটা স্বার্থপরের মতো কথা কি করে বলছিস। সুরি বলে, শিবা এটা বসবাস করার মতো জায়গা না, আমাদের কথা ছাড়, তোর ছেলেকে নিয়ে একবার ভাব। এরা এদিকে কথা বলছে। সিঙ্গা কেন জানি খুব তেরে এসে তাদেরও একজনকে মারা শুরু করে। শিবা এই সেই গাদ্দার যে চার্লি ড্রপ পয়েন্টের কথা বলেছিল, খুব কেলায় তাকে। এই যে গাদ্দার সিঙ্গা কি করে জানলো? তো সে সুরিকে সন্দেহ করে তার পিছু নিতে নিতে একদিন সুরিকে ফোনে কথা বলতে দেখে। পরে সে গিয়ে রিডাইল করে কিছু পায় না। বুথে যে লোকটা থাকে তাকে টাকা দিয়ে বলে রাখে তাদের কবিলা থেকে কেউ যদি এখানে ফোনে কথা বলতে আসে সে যেন কথা চুপি চুপি শোনে। সেখানে ধরা পড়ে এ কাকে যেন ফোন করে বলেছিল এইসব কথা। সেখান থেকে সে জেনেছে। লোকটা সরি বলে যে তাকে ইন্ডিয়ার এক পুলিশ অফিসার লোভ দেখিয়েছিল যে সে যদি তাদের খবর দেয় তাকে আর তার বাচ্চাকে সে ইন্ডিয়া নিয়ে যাবে। বাচ্চা এখানে থাকলে মানুষ হবে না, তাই এসব করেছে।
যদিও সে তার ভালোর কথা ভেবেছে, ঠিক আছে, কিন্তু বাকিদের কি হতো এটা সে একবারও ভাবেনি। এটা অন্যায়। সুরি একটু জন্য বেঁচে গেল। তাদের মাঝে কেউ গাদ্দার ছিল, এই শক লাগা থেকে তারা বের হয়নি। এর মাঝে খবর আসে উড়িয়াপ্পান মারা গেছে। এই সেরেছে। একদিনে এত কিছু, এটা তো ভালো লক্ষণ না। স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন মুরুগানের কাছে শুরু হয়, যে তার বাপের কাপড় চোপড় পরে আয়নার সামনে এসে খাড়ায় আর আমাদের দেখায় তার বাবা আসলে নর্মালি মরেনি, আর আমি নিজেই মেরেছে। কার্টেলের সব সদস্যরা এসেছে, শিবাও তার লোকজন নিয়ে এসেছে। যখন মুরগান বের হয়ে আসে সবাই তো অবাক, সে একেবারে বাবার মতো বেশ ধরেছে। বাপকে দেখে এসে সার্ভানান্দের সামনে খাড়ায়। কাকু জিজ্ঞাসা কি করে হলো? মুরগান বলে হুইল চেয়ার থেকে সুইমিং পুলে পড়ে গেছিল, বাড়িতে কেউ ছিল না তাই। সেলভা তো জানে এমন কিছু হয়নি। সার্ভানান্দ জিজ্ঞাসা সেতুকে খবর দিয়েছিস? না ভাই, সিঙ্গাপুর আছে, যোগাযোগ করা যাচ্ছে না। মানে মুরগানের একটা বড় ভাই আছে যার নাম সেতু। মুরগান সার্ভানান্দকে বলে চাচা আমার একটা আবদার আছে। হ্যাঁ কি? বাবা যেহেতু দ্বীপের লোকদের ভালোবাসতো, চলে যাচ্ছে একবারে, শেষবারের মতো দ্বীপের লোকরা তাকে দেখে যাক। সার্ভানান্দ শিবাকে বলে সবাইকে আনতে, মুরগান মহিলাদেরও আনতে বলে, কেউ যেন বাকি না থাকে, রাতের খাবার খেয়ে তারা যাবে। এটা দ্বীপের লোকদের কাছে একটু খটকা লাগে, কিন্তু সার্ভানান্দ ভরসা দেয় ভয়ের কিছু নেই, আমি আছি। ওকে। শিবাইদের বলে ভয়ের কিছু নেই, সবাই এসো। সিঙ্গা জিজ্ঞাসা শিবা সেদিন ড্যামের উপর ব্রিজে কি হয়েছিল সত্যিটা বল। শিবা কি বলবে? আমাদের লোক বেজে গেছে, সোনা ফিরে এনেছি, তার জন্য মীনাক্ষী বাইরে যেতে পেরেছে। আর কি লাগবে তোর? সিঙ্গা বলে কিছু না, সত্যিটা জানতে চাই। ওখানে কিছু তো ঘটেছিল, তুই কিছু না বললে সমস্যা নেই, আমি খুঁজে বের করতে পারি, এটা তো জানিস। ঠিক বের করে ফেলবো। কর। সুরি হসপিটালে আসতেই মধু তার কাছে আসে। তুমি এখানে কি করছো? বলেছে না হুটহাট আসবা না। সুরি রেগে যায়, আমি কথা বলবো, তুই জানিস দিব্যিতে কি হয়েছে? একে ধরে রেখেছে এরা। মধু বলছে সব তোকে বলে বলবো, এখন যা। সুরি রেগে যায়, তোর কি মাথা খারাপ? ওরা দাজিকে ধরেছে কারণ ও পুলিশের খবরি ছিল, কেউ তাকে অ্যাপয়েন্ট করেছে। সে কি আমার ব্যাপারে জানে? বল। পিছন থেকে ভিসা আসে, সুরি তাকে ধরে। দিবিতে আগে থেকে কেউ ছিল, তাহলে আমাকে কেন পাঠিয়েছেন? ভিসা বলে ও তুই আমার থেকে জবাব চাচ্ছিস? এদিকে গাদ্দারির অপরাধে স্বামী একে মেরে ফেলেন। ভিসা বলে কোনো খবর না দিয়ে গায়েব হয়েছিস, সোনা চুরি করেছিস, এই জন্য তো তোকে মেরে দেওয়া উচিত, আবার গলাবাজি করছিস। শিবার কাছে নতুন লটের ডিটেলস এসে গেছে, ওর থেকে তথ্য নিয়ে আমায় জানা, নয়তো দ্বীপের লোকদের বলে দিব তোর ভাই গাদ্দার, বাকিটা ওরা দেখে নিবে। হুমকি ধমকি দিয়ে সে চলে যায়। শিবা পোর্টে অপেক্ষা করছে সুরির জন্য। তার এক লোক বলে শিবা আজ সিঙ্গাকে স্মাগলিং বোটে যেতে দেখেছে লোকজন, কই গেছে জানিস? শিবা কিছু বলে না। সুরির আশা দেখে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর থেকে কাহিনী যত সামনে যাবে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে, আপনি কাঁদতেও পারবেন না, আবার স্থিরও থাকতে পারবেন না। শিবা সুরিকে এখান থেকে যেতে বলে। সুরি তাকে মানানোর চেষ্টা করে, ভাই আমি তোকে সব পরে বুঝিয়ে বলবো, প্লিজ শান্ত হ। না আমার কিছু বুঝতে হবে না, তুই এখান থেকে চলে যা। সুরির কোনো কথাই শিবা শুনতে চায় না। সুরি বলে আমার একটা কাজ বাকি আছে, তুই জাস্ট আমায় কন্টেনারের নাম্বারটা বল। শুনেই শিবা থ মেরে যায়। ও তাহলে তুই আমার জন্য আসিসনি, তথ্য নিতে এসেছিস। সুরি বলে শিবা সব কিছু রেডি, আমরা এখান থেকে চলে যাবো ইন্ডিয়াতে, তুই একটু বোঝার চেষ্টা কর। শিবা কিছু শুনতে চায় না, বলে সিঙ্গা ইন্ডিয়াতে গেছে তোর ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য, ও আসার আগে তুই চলে যা, নয়তো দ্বীপের লোকদের কাছ থেকে আমি তোকে বাঁচাতে পারবো না। আমাকে নিয়ে ভাবতে হবে না, যা। সুরি রেগে যায়, আরে কি ভাববো না, তুই আমার ভাই না? সেই যে বাড়ি ছাড়লি একবার আমাদের কথা ভাবলি না? কেন ফিরে গেলি না আমাকে দেখতে? কিভাবে আছি, কিভাবে বড় হয়েছে একবার খোঁজ নেওয়ার চেষ্টা করেছিস? তুই কি বাসার ঠিকানা জানতি না? ও তা যাবি কেন? তুই তো বউ বাচ্চা নিয়ে ভালো আছিস, তোর তো সবাই আছে, কিন্তু আমার কি আছে তুই ছাড়া? যেদিন থেকে বাড়ি ছেড়েছিস সেদিন থেকে আজ অব্দি মা আমার সঙ্গে ভালো করে কথা বলে না। কিভাবে আমার দিন গেছে তুই জানিস? বলেই থেমে যায়। শিবা হা করে তাকিয়ে আছে, মানে মা মরার কথা তো সে মিথ্যে বলেছিল, রাগের তালে বলে দিল। শিবা সুরির আর কোনো কথাই শুনতে চায় না। সুরি সরি বলে, এ ভাই ভুল হয়ে গেছে, তুই প্লিজ আমার কথা শোন, আমার মিথ্যে বলার রিজন আছে, প্লিজ শোন না। শিবার মন ভেঙে গেছে, সে আর সুরির কোনো কথাই শুনতে চায় না, সেখান থেকে চলে যায়। সুরির খারাপ লাগে যে সে রাগের মাথায় কী সব বলল। সেখানে বসে পড়ে, আর সিন কাট করে রাতে দিবিতে নিয়ে আসে। উড়িয়াপ্পানকে দেখতে যাবে তাই গৌরী রেডি হচ্ছে। শিবা ছেলেকে নিয়ে ভাবনার মাঝে আছে। গৌরী এসে পাশে বসে, কি ব্যাপার, কি হয়েছে তোমার? দুই ভাইয়ের মাঝে কি কোনো ঝামেলা চলছে নাকি? ও কিছু করলে মাফ করে দাও, ছোট তো। শিবা বলে, যখন ওর ভয় লাগতো আমাকে জড়িয়ে থাকতো, আমার হাত না ধরে কোথাও যেত না। আমি না থাকার পর কিভাবে কত কষ্ট সহ্য করে ও বড় হয়েছে সেটাই ভাবছি। ওদিকে জাফনা সেফ হাউসে ভিসার কাছে কল আসে দিল্লি থেকে, মিশন স্টপ করতে বলে। ভিসা রেগে যায়, আপনাদের কি মনে হয় আমি শুধু একটা কন্টেনার আটক করতে এসব করছি? কিছু মানুষকে ধরে এসব বন্ধ হবে না, গোড়া থেকে কেটে দিতে হবে। এই জন্য আমি প্রতিটা মোড়ে মোড়ে আমার এজেন্ট সেট করে রেখেছি, একজনের উপর নজর রাখতে আরেকজনকে রেখেছি। যখন যার কাজ শেষ হবে ভাগ্যের উপর সে বাঁচবে। ওপার থেকে বলে, ওই অফিসাররা তোমার উপর ভরসা করেছিল। মাদার তোস বলে, এটা যুদ্ধ, এখানে জান তো যাবেই, ওদের থামাতে ওদের মাঝে ঝামেলা লাগিয়ে দিয়েছি, তুমি জাস্ট আকাশের দিকে তাকিয়ে থাকো, আজ চাঁদ লাল হতে চলেছে। মাঝে কাজের বেটি আসে, স্যার কেউ একজন দেখা করতে এসেছে। ভিসা তাকে অপেক্ষা করতে বলে।
আন্টি তাকে বসতে বলে চলে যায়। ওদিকে কাবিলার সব লোকজন নিয়ে শিবা মুরুগানের বাড়িতে চলে আসে। সবাই এসেছে উড়িয়াপ্পানকে দেখতে, তার বডি এখনো রাখা আছে তাদের জন্য। দেখা হলে সর্বানন্দ বলে, স্বাগতম সবাইকে, খাবারের ব্যবস্থা হয়েছে, তোমরা খেয়ে নাও, তারপরে যেও। শিবা বাচ্চাকে গৌরীর কাছে দেয়। মনে কেমন জানি এক ভাবনা, না জানি কি হয়, ভিতরে একটা আলাদা অনুভূতি কাজ করছে, কিন্তু বোঝানো যাচ্ছে না। খেতে বসবে, মুরুগান বলে তার কথা আছে। সর্বানন্দ বলে আগে খেয়ে নেই চল। না, তার এখনই বলতে হবে। সর্বানন্দ শিবাকে টেবিলে গিয়ে বসতে বলে। সবাই খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, ছেলেদের জন্য দারুর ব্যবস্থা করেছে, অবভিয়াসলি তারা সেটা নিয়েই মজে যাবে। মুরুগান সর্বানন্দকে বলে সঠিক সময়ে সেলভা একটা খবর এনেছে। কি? ওই যে ভিসার সঙ্গে দেখা করতে আসা লোকটাই ছিল আসলে সে। ভিসা বের হলে যখন সে সেলুট করে, আপনাদেরকে বুঝতে বাকি থাকলো সে কে। ভিসা বলে তোমার কাজ শেষ, জাস্ট এই কাজটা করো। তাকে ভিসা যে ডকুমেন্টটা দিল সেটাই সে এখানে এসে দিল। কিসের ডকুমেন্ট? ওই যে ব্রিজের ওপর সুরি আর্মি অফিসারকে ফোন করে কোডওয়ার্ড বলেছিল, কোন অফিসার কখন কি হেল্প নিয়েছে, এটা তো একটা ডকুমেন্ট থাকবেই। সেটা সেলভা বলছে সেদিন আর্মি চিফের অর্ডারে তাদের ছেড়ে দেওয়া হয়েছে, এই জন্য ওরা সোনা নিয়ে ফিরতে পেরেছে। তার মানে দুজনের মাঝে যে কোনো একজন পুলিশ ইনফর্মার। সেলভা তো জানি সেটা সুরি হতে পারে, বাট তাকে যেভাবে বলতে বলা হয়েছে সে তো সেভাবেই বলবে। সর্বানন্দ যেন আকাশ থেকে পড়লো। সে বলে গত 18 বছর ধরে শিবা আমাদের সঙ্গে কাজ করছে, ও এমনটা কখনোই করতে পারে না। মুরগান মাদারবোর্ড পেঁচায়, কে জানে কে হতে পারে, সেটা তো ওর থেকে জানতে হবে না। আরেক টাল কই, সে এখানে পোর্টে বসে পানি খাচ্ছে। মধুদার কাছে আসে, সুবিতার ভাইয়ের অভিযোগের কথা তাকে বলছে, তার ভাই তাকে বুঝলো না, তাই সে মনের কষ্টে পানি খাচ্ছে, এটা সেটা। শিবার মনটা ভার, না জানি কি নিয়ে সে ভাবছে, হয়তো মন ভালো কিছুর ইশারা করছে না। গৌরী, বাচ্চা, বাকি সবাই সামনে। সর্বানন্দ এরা আসে। শিবা কিছু তো একটা আভাস পাচ্ছে। ব্যাস, সর্বানন্দ বলে ওঠে, সেদিন ব্রিজে কি হয়েছিল শিবা? শিবা অবাক হয়, এ কি করে জানলো, বা এই টপিকটা কেন আসলো? সর্বানন্দ বলে অনেকে অনেক কথা বলছে, কি আর বলবে এগুই সব ছাড়া, তোদের মাঝে কি ইনফর্মার বল, ব্যাস একবার বলে দে, তুই নো সেটা, বাকিটা আমি দেখে নেবো, জাস্ট একবার বল। শিবা এটা কি যন্ত্রণায় পড়লো, কিন্তু তাতে কার কি, এ তো মেয়ের সঙ্গে মজা নিয়ে গল্প করছে। মধু বলছে তোমরা দুই ভাই এক মায়ের হতে পারো, কিন্তু দুজন একদম আলাদা। তোমার ভাই শিবা আগের মতো নেই, সে কিন্তু ইসমা গ লয়াকার র। যদিও তার দ্বারা হয়তো তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার মনে হয় তোমার এখান থেকে যাওয়া উচিত। সুরি বলে খবরদার ওর ব্যাপারে উল্টাপাল্টা বলবা না, ওকে তোমরা চেনো না। মধু বলে সুরি শুধু আমি না, ওকে সবাই চেনে, ও যে একজন পাতক আসামি, এটা কি আমরা জানি না? তোমার বাপকে মেরেছে, একটা সাইকো। হতে পারে তোমার জন্য বিশাল কেউ, কিন্তু বাস্তবে ও একটা রাক্ষস। এটা কি আর সুরি সহ্য করে? গলা ধরে, কখনো রাক্ষস দেখেছিস? রাক্ষস আমার ভাই না বলে সেদিনের সিন দেখায় যে তার বাপ তাদেরও মারতে আসে। সে নেশার ঘরে সামনে যা পাবে সেটা দিয়েই মারতে পারে, তাই শিবা কাস্তেটা সরাতে যায়, কিন্তু তার বাপ তাকেই মারা শুরু করে। তখন পিছন থেকে তাকে মারে সুরি। সুরি বলে আমার বাপকে মারা রাক্ষস ছিলাম আমি, এই জীবনটা তো ওর দানের, আমাকে বাঁচাতে ও দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। আজও সেটাই হয়, এখানেও শিবা দোষ তার ঘাড়ে নেই। হ্যাঁ, আমি ছিলাম ইনফর্মার। কাটেলে সব বুড়ো ঢ্যামনারা হা করে আছে। শিবা বলছে সে এখান থেকে পালাতে চেয়েছে, তাই পুলিশের ইনফর্মার হয়েছে। শিবা খুব ভালো করে জানে শেয়ার করার পরিণাম কি হতে পারে, তারপরেও ভাইকে বাঁচাতে দোষ নিজের ঘাড়ে নেয়। আর এটা সর্বানন্দ খুব ভালো করে বুঝতে পারছে যে শিবা মিথ্যে বলছে। ব্যাস, শিবা যেহেতু স্বীকার করেছে, এখন তো সুযোগ মুরুগানের। এই হারামজাদা ভেন্ডির বীজ উগান্ডার হিরো আলম জায়েদ খানের পটি বগলের গন্ধ শুকে নেশা করা বান্দর এবার যা করে, আমি যে গালিগুলো দিলাম এর থেকে জঘন্য গালি আপনার মনে আসবে। মুরুগান বলে আরে তোমরা কি বোকা নাকি? ওই ইনফর্মার, ওর কাছে আমাদের সব তথ্য রয়েছে, ও যে এই ব্যাপারে কাউকে বলেনি তার কি ভরসা আছে? শিবা তার চাল বুঝতে পারে। সর্বানন্দকে বলে স্যার না, এই ব্যাপারে আমি কাউকে কিছু বলিনি স্যার, ওরা কিছু জানে না। মুরুগান বলে ওর মতো লোক যদি আমাদের ধোকা দিতে পারে, তাহলে কাবিলার বাকি লোকেরা দিবে না, তার কি গ্যারান্টি? এখন বলো, শুধু কি একে শাস্তি দিলেই হবে? সর্বানন্দ সেলভা এবার বুঝতে পারে সে কি প্ল্যানটা করেছে। শিবা কারুবারু করতে শুরু করে, স্যার ওরা কিছুই জানে না, প্লিজ ওদের যেতে দিন, ওরা একজন গান নিচে রাখে। শিবার ভিতরটা নড়ে ওঠে, স্যার আরেকজন রাখে। এক এক করে মুরুগানের পক্ষে সবাই হাতিয়ার নিচে রেখে তাকে সমর্থন করে। আর কিছু বুঝে ওঠার আগেই মুরুগান শিবাকে পেছন থেকে, বেচারা গ্রামের সহজ সরল মানুষগুলো বউ বাচ্চা নিয়ে সবাই জীবনের সব থেকে ভালো খাবারের আশায় এখানে মনের আনন্দে খাচ্ছে। বাইরাগের মনে খটকা লাগে, তাই সে মদ খেতে দু একজনকে বারণ করে, বাট অনেকেই তো খেয়ে টাল্লি। শিবার চোখের সামনেই তার বউ বাচ্চা। মুরুগান কানের কাছে এসে বলে, এবার দেখ তোর লোকদের কি হাল করি আমি। মৃত্যু চোখের সামনে এলে মানুষ তো কাছের মানুষদের কথাই ভাবে। মুরুগান তার লোকদের নিয়ে সামনে যায়। শিবা জ্ঞান হারিয়ে ফেলে, আর এখানে ঘুম থেকে জেগে ওঠে সুরি। মধুর কোলে মাথা রেখে কি আরাম করছে না। মধুকে বলছে সে শিবাকে মিথ্যে বলেছে, এই জন্যই তো শিবা রেখে আছে। যাই, আমি গিয়ে সরি বলি, ঠিক হয়ে যাবে, থাকো আমি যাই। মধু তাকে যেতে দেয় না। আরে এই রাতের বেলা কই যাবে? তুমি না পানি খেয়েছো? এইভাবে বড় ভাইয়ের সামনে কেউ যায়? রাত হইতো, ব্যাপার না, সকালে যেও। মধুর চুলকানিতে শিবা বসে পড়ে। ওদিকে লিলিপুটের ইশারায় তার লোক সবার আগে গৌরীর গলায় খাড়া করে পোস্টটা মেরে চলে যায়।
চোখের পলকে কিছু একটা হয়ে গেল। বাচ্চার সামনে গৌরী গলা ধরে টলে পড়ে, রক্তে ফ্লোর লাল। আশেপাশে কারোর খবর নেই, গাধারা খাওয়া নিয়ে মাতাল। সুরি ডাকছে মা, ছেলের সামনে মায়ের জানটা চলে যায়। এরপর যে গণহত্যা শুরু হয় আমি মুখে বলে এসবের বর্ণনা করতে পারবো না। যাকে যেভাবে যে অবস্থায় পায় মারতে থাকে। একজন শুট করতে যাবে বলে মুরুগান নিষেধ করে, না শুট করা যাবে না, চাকু দিয়ে মারতে হবে। মহিলা, বাচ্চা, বুড়ো কাউকে ছাড়ে না। বাইরেগি যেহেতু ঠিক ছিল, সে যতটা পারে লড়াই করছে। এখানে চিপায় দেখে সিনু ভয়ে লুকিয়ে আছে। ইস, কি বলবো, কিভাবে বর্ণনা করবো এসব, আর কিভাবে আপনাদের দেখাবো। যখন মুভির ক্লিয়ার প্রিন্ট বের হবে দেখেন, আপনার আত্মা কেঁপে উঠবে, রাগে মাথাটা ফেটে যাবে। আমাদের অ্যাপ সিনে রিভিউ ইনস্টল করেন, ওখানে মুভিটা দিয়ে দিবনি, দেখেন। যারা ঠিক আছে তারা দরজা খোলার চেষ্টা করে। মৃত্যুর ভয় মানুষের শক্তি বাড়িয়ে দেয়। সবাই মিলে দরজা ভেঙে পালাতে লাগে, কিন্তু বাইরে এসে দেখে মেইন গেট লাগিয়ে দেওয়া। নিরুপায়, অসহায়, ভাগের সামনে বন্দি হরিণগুলো। পিছন থেকে এমন ভয়ানক রূপে সামনে আসে মুরুগান, রক্তে তার পুরো শরীর মাখা। হোগার পোলারে কি করতে মন চাইতেছে আপনার কমেন্ট বক্সে জানান। শিবার জ্ঞান ফেরে, চেয়ার থেকে খুব কষ্টে ওঠে। সামনে এলে দেখে গাছের পাতার মতো তার লোক সব পড়ে আছে। বাইরে ততক্ষণে মুরুগান আবার মারা শুরু করেছিল, তাই সব লন্ডভন্ড হয়ে আছে। শিবাকে লাথি মেরে ফেলে দেয়। তারপর তাকে আরো পোজ মারা হয়, কিন্তু যখন শিবা দেখে তার ছেলে বেঁচে আছে, অনেক লোক বেঁচে আছে, মনের মাঝে শক্তি আসে। যতটা পারে মারামারি করে গাড়িতে ওঠে। মুরুগান দেখছে সে কি করে। শিবা গাড়ি স্পিডে নিয়ে গিয়ে দরজায় মেরে দেয়। আবার পেছনে নিয়ে তার উপর সবাই মশাল পাক্কা মারে। তারপরও গাড়ি স্পিডে নিয়ে গেটটা খুলে সামনে গিয়ে উল্টে যায়। কাবিলার লোকজন যারা বাকি ছিল তারা দৌড়ানো শুরু করে। মুরুগান তাদেরও মারার অর্ডার দেয়, কিন্তু সার্ভার নিষেধ করে যে গোড়া কেটে গেছে, এখন পাতা এমনি মরে যাবে, ওসব ছেড়ে দে। মুরুগান তাদের ছেড়ে যারা মারা গেছে তাদের দিবিতে ফেলে দিয়ে তাদের ঘর বাড়ি পুড়ে দিয়ে আসতে পারে। আর ওই চুরি করে ও আসেনি কেন, ধরে নিয়ে আয়, হিসাব আছে ওর সঙ্গে। অসহায় লোকদের রক্তে নিজের পা ভিজিয়ে পাওয়ার দেখালো ছাগল। শিবা বেচারা শেষ অবধি লড়াই করে গেল তার কাবিলার জন্য। ক্যামেরা জুম আউট হয়ে সিন কাট করে সকালের আগে আগে এখানে নিয়ে আসে। মধু হসপিটাল থেকে হয়তো আগুনগুলো দেখতে পাচ্ছে। সুরিকে ডাক দেয়, যে আরামসে ঘুমাচ্ছিল এখানে। সুরি লাফিয়ে ওঠে, হ্যাঁ। হুঁশ ফিরে এলে সেও অবাক হয়ে সামনে গিয়ে কি যে দেখে, দৌড় দেয় পোর্টে। কিন্তু এখানে একটা নৌকাও ছিল না। হাই হাই, কি করবে, নদীতে লাফ দেয়। সাঁতরে সাঁতরে পার হয়ে আসে। ততক্ষণে সকাল হয়ে গেছে। দেখে এই অবস্থা, সব জ্বলছে, লোকজন এদিকে ছুটছে। কি হয়েছে? ছুরি এসে যা দেখে তার হুঁশ উড়ে যায়। সবগুলো বডি এখানে ফেলে দিয়ে গেছে, যেন মানুষ না, এরা ময়লার স্তূপ। ছুরি পিছনে তাকিয়ে দেখে শিবার ছেলে অসহায়ের মতো চুপচাপ বসে আছে। কার কাছে যাবে? সবাই তো যার যারটা নিয়েই ব্যস্ত। ছুরি গৌরীর কথা মনে করে সে তাকে কতটা আপন করে নিয়েছিল। নিজের বোনও বুঝি এতটা ভালোবাসত না। গৌরী ভাবি এখানে তাহলে শিবা কই? খুঁজতে খুঁজতে চোখে পড়ে নিথর দেহটা পড়ে আছে এখানে। হাঁটু অটোবাহাজ হয়ে যায়। শিবা! গলা শুকিয়ে গেছে, কথা বের হচ্ছে না। ছোটবেলার মতো তার হাত ধরে, এ শিবা, কত করে বললাম চলে যাই, চলে যাই, চল এখান থেকে। তোর ছেলে, ওকে এখন কি জবাব দিব আমি? কি করলি তুই এটা? আমাকে আবার ছেড়ে চলে গেলি? ভাই সারা জীবনের জন্য হারিয়ে গেল, না ডাকতে পারবে না কাছে পাবে, কান্না ছাড়া কিছু করার নেই। স্বামী তাদের গডের উপর রেগে যাচ্ছে যে আর কত রক্ত, কত বলিদান দিলে সে তাদের উপর এসব অত্যাচার বন্ধ করবে। আর কি দেখতে হবে তাদের? সুরি উঠে আসে, মাথা হয়তো রাগে টকবক করছে। ক্যামেরা এখানে ধরে রাখে আর আমরা দেখি সুরি সেই জাহাজের রশি উঠিয়ে নিয়ে টানতে শুরু করলো। বালিতে পা গেড়ে যাচ্ছে, সুরি টেনে যাচ্ছে, একবারে পুরো শক্তি দিয়ে টানতে শুরু করে। তো আসলে ব্যাপারটা এখানে শক্তি বা লজিকের না, এখানে পুরো ব্যাপারটা সাহস বা ইচ্ছার। তার মনের মাঝে যে ফিলিংস, মাথায় যে রাগ, সেটার আউটপুট এটা। সুরির এমন সাহস আর জিদ দেখে কাবিলার সবাই ফিরে তাকায়। বৈরাগী ও অবাক। যখন সুরি কিছুতেই হার মানছিল না, স্বামীর মনে পড়ে সেই সময় দাদু তাকে বলেছিল তাদের রাজা কেমন হবে। তার কথার সঙ্গে সুরির এই অবস্থার হুবহু মিল পাওয়া যাচ্ছে। আর সব থেকে বড় মিল ছিল পিঠের মাঝে এই ট্যাটু, যেটা তাদের রাজারও ছিল। স্বামী বলে, কি দেখছিস তোরা, আমাদের রাজা এসে গেছে। সবার আগে পিছিয়ে ওঠে, তারপরে এক এক করে সবাই গিয়ে ধরে, আর ফাইনালি সুরি জাহাজ পানিতে নামাতে পারে। জাহাজ রেডি তো লেট কিসের? সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে মুরুগানের বাড়িতে যেতে। যেহেতু সিকিউরিটির ব্যাপার আছে, তারা জাহাজ সোজা করে রেখে আগে পানিতে নেমে পড়ে। দূর থেকে জাহাজ দেখা যাবে, তারা সেদিকে ব্যস্ত থাকবে, এদিকে এরা কাজ শুরু করবে। ব্যাস সেই অনুযায়ী কাজ শুরু করে। পিছন দিয়ে ছুরি লোকজন নিয়ে ধামাকা শুরু করে। তো লম্বা মারামারি আসলে হয়, যার মূল ব্যাপারটা হলো ছুরি রেগে টাইট হয়ে আছে, যার জন্য সে জাস্ট তুষ করে সামনের দিকে যাচ্ছে। বৈরাগী ছুরির মারামারি আর রাগ দেখে অবাক হচ্ছে। বাহিরের সবাই শেষে এই কাঁচা কলা ভাগে পড়ে। ভাই 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 ভাই, আমায় মেরো না, আমিও পুলিশ, বিশাল লোক। ছুরি থেমে যায়, তারপর কাছে এসে মেরে দেয়। উফ, কঠিন একটা ফিল পেয়েছি এখানে। এবার আসে মূল পয়েন্টে। মুরুগান মনে হচ্ছিল অপেক্ষা করছিল ছুরির। ভিতরে যায়, মুরুগান চুপ করে আছে, মানে কোনো প্ল্যান তো আছেই। তাই উপরে সবাই গান নিয়ে রেডি। ছুরি অন্য কিছু দেখছে না, কি হবে দেখা যাবে। সে সোজা মুরুগানের কাছে যায়, সে মারতে আসে, ছুরি ধরে আগে দুইটা লাগায়। ভাই কোনো কথা হবে না, যতক্ষণ না রাগ মিটছে মারতে থাকেন, যেন ও বাপের নাম ভুলে যায়।
হারাম গাদা। আমার কথা শুনে ভাই আগে একটা পোজ মেরেই দেয়, চাকু যেহেতু আছে চালাতে চালাতে একেবারে মুখে মেরে দেয়। তারপর সুরি কাঁদতে কাঁদতে মনে করতে থাকে তার ভাইয়ের কথা, যে ভাই সবসময় তার পাশে ছিল, কখনো নিজেরটা আগে বোঝেনি, তাকে এত ভালোবেসেছে, সে যাকে এত ভালোবেসেছে তাকে মেরে দিয়েছে, কি করবে এর সঙ্গে? হাতের কাজ শেষ তো একটা শাঁ করে মেরে দেয়। গুইসাবের বাচ্চা মরছে তাও কেলাচ্ছে। আমি জানতাম শিবা ইনফরমার না, তুই ছিলি, তারপরে ইচ্ছে করে ওর মুখ থেকে স্বীকার করিয়েছি যাতে আমি তাদের মারতে পারি বলে হাসতে থাকে। শিবা বুকের উপর বসে ইচ্ছে মতো চিল্লাই সমানে মাথা দিয়ে মারতে থাকে। এতক্ষণ অবধি মুরুগানের উপর আপনার যতটা রাগ ছিল, সুরি মাথা দিয়ে মেরে পাশ থেকে চাকু নিয়ে এই যে খেঁচানো শুরু করে, একবারে খেঁচিয়ে যায় সমানে। আমাদের রাগ মিটে যায় এমনভাবে মারতে থাকে। সে তো গেছেই, সুরি শিবাকে মিস করছে। কাবিলার এতগুলো লোক এখনো বেঁচে আছে। স্বামীকে বলে বদলা তো নিলাম, এখন কি হবে স্বামী? স্বামী বলে বদলা কই নিলি রে, এটা তো সবে যুদ্ধ শুরু হলো। দামদাম করে লোকজন পড়ছে, কারণ এরা মুরুগানের সেই লোক যারা কাবিলার লোকদের মেরেছিল। সুরি তাদের ইচ্ছে মতো কেলিয়ে কষ্ট দিয়ে মারে, কাউকে ছাড় দেয় না। এর কিছুক্ষণ পর স্বামী বলে তুই আসবি, এটা তো হওয়ারই ছিল সুরি। মানে ওই যে একটা মেয়ে আলাদা হয়েছিল মনে আছে, সে পালিয়ে ইন্ডিয়াতে গিয়ে ঘুরতে তার খোঁজ করতে থাকে। সুরি ছোটবেলায় মেলায় গিয়ে এক বয়স্ক লোকের পানি খাইয়েছিল, সেই দাদি ছিল ওই মেয়ে। সেই সুরির পিঠে ওই ট্যাটু আঁকিয়ে দিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল এই তাদের রাজা। স্বামী বলে যেদিন শিবা আমাদের কাছে আসে আমি ওই দিন বুঝে গেছিলাম তুই অবশ্যই আসবি, আমাদের রক্ষা করো নায়ক। সুরি বলে আজ থেকে তোমরা সবাই আমার দায়িত্বে থাকবে। সবাই গান চালিয়ে সুরিকে সদরে স্বাগতম জানায়। তারপর প্রথা অনুযায়ী তাকে কবিলার রাজা বানিয়ে নেয়। আর এইদিকে ওই যে সিঙ্গা সুরির খোঁজ নিতে এসেছিল, সে অবশেষে সুরির বাড়ি খুঁজে পায়। আর ভিতরে এসে দেখে সুরি তো পুলিশ, একটা মাথা। মুরুগান মরার পর খবর শুনে তার বড় ভাই সেতু চলে আসে। তো এতগুলো লোক আবার কোথা থেকে এলো বুঝলাম না, বাট একজন তাকে দেখে কিছু সিন মনে করতে থাকে, যাতে আমরা বুঝতে পারি মুরুগানের থেকে বেশি পাগল তার ভাই সেতু। এই দালালরা এখনো বেঁচে আছে। সর্বানন্দ ডাকে, সেতু ফিরেও তাকায় না, বাবার ছবির সামনে খাড়ায়। এটা আরেকটা মাথা। সুরি তো এদের রাজা হয়ে গেল। বিষয় মধুকে ধরেছে, সে কেন সুরিকে থামিয়েছে? সে তো জানতো ওখানে গেলে কি হবে, সে কেন সুরিকে মুরুগানের বাড়িতে যেতে দেয়নি? তাকে ভুলভাল বুঝে কেন থেমে রেখেছিল সেটা নিয়ে কথা শোনাচ্ছে। মানে বিষয় হয়তো চেয়েছিল সুরিও যেন মারা যায়। তোমার জন্য ও ওর ভাইকে বাঁচাতে পারেনি, তোমায় খুঁজে বের করে সাইজ করবে, এটা মাথায় রেখো বলে যেতে লেগে বলে শালা এই মাটিরই মনে হয় কোনো দোষ আছে, এখানে যেই আসে সেই রাক্ষস হয়ে যায়। আর ও তো রাক্ষসদের রাজা হলো। মাধু কিছু বলছে না, কারণ সে তো সব জানেই ওখানে গেলে কি হবে। সে তো তাকে ভালোবাসে, এই জন্য হয়তো তাকে বাঁচিয়েছে। যাক, তো মাদার বোর্ডের একটা মাথা, একে ধরে যদি ইচ্ছে মতো পেটাতে পারতো আমার খুব ভালো লাগতো। তো এই যে এতগুলো মাথা থাকলো, আরো কিছু প্রশ্ন হয়তো আপনাদের আমার মাথায় ঘুরছে, কি করে হলো, ওটা কি করে হলো, তার মা ওখানে থাকলো, শিবা কি করে বড় হলো, এখানে পৌঁছালো কি করে? এসব প্রশ্নের উত্তরে ডিরেক্টর বুঝাই মুভির হয়তো পার্ট আসবে, পরের পার্ট আসবে। সুরি তাদের রাজা হয়ে থাকে আর মুভিটা এখানেই শেষ করে দেয়। জানি না আপনারা কতটা বুঝলেন, বাট আমি খুব করে ট্রাই করেছি যেন পুরো ফিল নিয়ে আপনারা দেখতে পারেন। তো ব্যাপার এখানে কয়েকটা। প্রথমত ভাই শব্দ ছোট, ওজনও কম, কিন্তু ইমোশন, ফিলিংস, মায়া, মধু, ভালোবাসা আর আবেগে ভরপুর একটা শব্দ। খুব আজব একটা সম্পর্ক। কাছে থাকলে ঠোকাঠুকি এতটা গায়ে লাগে না, কিন্তু অন্য কেউ সেই ভাইয়ের গায়ে হাত দিক, তাকে কিছু বলুক, অটো রক্ত গরম হয়ে যায়, অটো মায়া চলে আসে। ভাইয়া, ছোট ভাই যখন বড়কে ডাকে, কোনো বোন যখন ভাইকে ডাকে, ইস এর কি যে একটা ফিল। হাজার অপরাধের সমাধান ছোটরা জাস্ট ডাক দিবে, ভাইয়া আপনার থাকলে কদর করুন, না থাকলে আর কি বলবো, আপনার কষ্ট আমি বুঝি। দ্বিতীয়ত মনের মাঝে পুষে রাখা, ভালোবাসা হোক বা ঘৃণা, যে যত মনের মাঝে চেপে রাখবে, পুষে রাখবে, তার ভয়াবহতা তত বাড়বে। আপনার যদি কারো ওপর রাগ থেকে থাকে, কাউকে ঘৃণা করে থাকেন, কারো উপর অভিযোগ থাকে, সেটা যদি আপনি ভিতরে পুষে রাখেন, তাহলে এটা সমস্যা। যে কারোর সঙ্গে শেয়ার করুন, কারোর সঙ্গে প্ল্যান করুন, বদলা নিতে চাইলেও তাড়াতাড়ি নিয়ে ফেলুন, যা করা তাড়াতাড়ি করুন। সেম ব্যাপারটা মনে পুষে রেখে চলবেন না, এটা খুব ভয়ানক হতে পারে আপনার জন্য, তার জন্য। তৃতীয়ত, আপনি একজনের মুখের খাবার কেড়ে নিয়ে আরেকজনকে দান করবেন আর ভাববেন আপনি ভালো কিছু করছেন, তো আপনি ভুল। সুদ খেয়ে মসজিদ বানানো, জনগণের টাকা মেরে দিয়ে হজ করা, এসব যেমন এখানে ভিসা যা করতে চেয়েছে, যে একে অপরের মাঝে ঝামেলা লাগিয়ে দিয়ে সে ইন্ডিয়াকে বাঁচাতে চেয়েছে, এটাও তেমন। চালাকি করে নিজের ফায়দার জন্য অন্যের ঘাড়ে বন্দুক রেখে চালাতে পারবেন, কিন্তু জিততে পারবেন না। একে অপরের মাঝে ঝামেলা বাঁধিয়ে দিয়ে নিজের কাজ করাতে পারবেন, একটু মজা পাবেন, কিন্তু শান্তি কখনো পাবেন না, নেভার। কখনো না কখনো কেউ আপনার পেছনে গোলাপের ডাল ঢোকাবে, সো বি কেয়ারফুল। গরিব ধনী, সাদা কালো, ছেলে মেয়ে, এসবে কখনো কোনো মানুষের বিচার হয় না। মানুষই, এটাই আমাদের পরিচয়।
একটা দেশ, একটা সমাজ, একটা জাতির উন্নয়ন করতে হলে মানুষকে মানুষ মনে করতে হবে, সর্বস্তরের মানুষের সহযোগিতা লাগবে। আচ্ছা, তো ভিডিওর কোন পার্টটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকলে করে দিবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো মনে দিয়ে আসবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।